একটা সময় ছিল যখন এভিয়েশন জগতে পাকিস্তানের ছিল এক চেটিয়া দাপট, কিন্তু আজ সেই জায়গাটা পুরোপুরি দুবাইয়ের। কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? সত্যি বলতে এই গল্পটা শুধু দুটো দেশের নয়, এটা একটা অসাধারণ দূরদৃষ্টি আর যুগান্তকারী এক কৌশলের গল্প। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক। তো আসল প্রশ্নটা হলো, যে অঞ্চলের আকাশে পাকিস্তানের একছত্র আধিপত্য ছিল, সেখান থেকে দুবাই কিভাবে আজকের এই গ্লোবাল এভিয়েশন হাব হয়ে উঠল। চলুন ক্ষমতার এই পালাবদলের পেছনের কারণগুলো এক এক করে খুঁজে বের করি। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু অতীতে ফিরে যেতে হবে। মানে পাকিস্তানের সেই সোনালি সময়ে, যখন আকাশপথে তাদের ছিল রীতিমতো রাজত্ব। ভৌগোলিক অবস্থানের কারণে করাচি বিমানবন্দর ছিল তখন পূর্ব আর পশ্চিমের মধ্যে যোগাযোগের একটা অন্যতম প্রধান কেন্দ্র, মানে এশিয়াতে ঢোকার গেটওয়ে বলা হতো একে। দিন হোক বা রাত, করাচি ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট, আকাশপথের এক জমজমাট চৌরাস্তা। একবার ভাবুন তো, ব্রিটিশ এয়ারওয়েজ, প্যান অ্যাম, এয়ার ফ্রান্স, লুফথানসার মতো বিশ্বের সব বাঘা বাঘা এয়ারলাইন্সের ফ্লাইটকে কিন্তু করাচি হয়ে যেতে হতো। আর এই বিশাল সাফল্যের উপর ভর করে পাকিস্তানের নিজস্ব এয়ারলাইন পিআই নিজেও একটা দারুণ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সোজা কথায় চারদিকে তখন পাকিস্তানেরই জয় জয়কার। কিন্তু ঠিক সেই সময়ে আরেকজন নেতা ভবিষ্যৎকে দেখছিলেন একদম অন্য চোখে। তিনি হলেন দুবাইয়ের শাসক শেখ রশিদ। যখন অন্য তেল সমৃদ্ধ দেশগুলো শুধু তেলের টাকায় বড় বড় প্রাসাদ বানাচ্ছিল, তখন তার মাথায় কিন্তু একদম অন্য একটা পরিকল্পনা ঘুরছিল। শেখ রশিদের ভাবনাটা ছিল খুবই পরিষ্কার। তেলের এই টাকা তো আর সারা জীবন থাকবে না, তাই এই সম্পদ ব্যবহার করে এমন একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে হবে যা প্রজন্মের পর প্রজন্মকে সুরক্ষা দেবে। তিনি এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন যা তেলের উপর নির্ভরশীল থাকবে না। আর এই যে সংখ্যাটা দেখছেন, এটাই হলো তার সেই দূরদর্শী ভাবনার সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ। তার পরিকল্পনাতেই তৈরি হয়েছিল জেবেল আলী, একটা বিশাল বাণিজ্যিক মুক্তাঞ্চল, যেখানে ব্যবসা করার জন্য বিশেষ কর ছাড় সহ নানান সুযোগ সুবিধা দেওয়া হয়। আর এই একটা প্রকল্পই একটা সময় দুবাইয়ের মোট জিডিপির প্রায় 24% একাই যোগান দিত। ভাবা যায় তার কৌশলটা কতটা সফল ছিল। তো সেই অর্থনৈতিক ভিত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে দুবাইয়ের এভিয়েশন সাম্রাজ্য গড়ে তোলার জন্য তারা ঠিক কি করেছিল, চলুন এবার সেটাই দেখা যাক। সালটা ছিল 1985। দুবাই একটা বিরাট বাজি ধরল। তারা চালু করল তাদের নিজেদের এয়ারলাইন এমিরেটস। এর লক্ষ্য ছিল একটাই, করাচির আকাশ থেকে সব ট্রাফিক আর ব্যবসা নিজেদের দিকে নিয়ে আসা। দুবাইয়ের কৌশলটা ছিল খুবই পরিষ্কার আর আগ্রাসী। প্রথমত, তারা একটা জাতীয় এয়ারলাইন তৈরি করল। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে মজার ব্যাপার, তারা তাদের প্রধান প্রতিযোগী পাকিস্তান থেকেই বেশি দাম দিয়ে পিআইয়ের কাছ থেকে বিমান কেনা শুরু করল। তৃতীয়ত, এর পেছনে ছিল সরকারের সীমাহীন আর্থিক সাপোর্ট। আর সবশেষে, ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পরিবেশ। এই চারটা পদক্ষেপই এমিরেটসের অবিশ্বাস্য উত্থান নিশ্চিত করেছিল। তো দুবাইয়ের এই কৌশলের সরাসরি ফল কি হলো? কিভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু মাত্র কয়েক বছরের মধ্যেই করাচি থেকে দুবাইতে চলে এলো? চলুন এবার সেটাই দেখি। এই তুলনাটা দেখলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে পিআইএ, যেটা একসময় এশিয়ার অন্যতম সেরা এয়ারলাইন ছিল, সেটা সরকারি সমর্থনের অভাবে আস্তে আস্তে তার রুট আর ব্যবসা দুটোই হারাতে শুরু করে। আর অন্যদিকে এমিরেটস, সরকারের সম্পূর্ণ সমর্থনে বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস A380 এবং বোয়িং 777-এর অপারেটর হয়ে ওঠে। আসলে দুই দেশের সরকারের ভিন্ন কৌশলই এই দুটো এয়ারলাইন্সের ভাগ্য লিখে দিয়েছিল। শেষ পর্যন্ত যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। দুবাই সফলভাবে পুরো অঞ্চলের এয়ার ট্রাফিকের প্রবাহটাকে করাচি থেকে নিজেদের হাবে ঘুরিয়ে নিয়ে আসে। একেই বলে একটা ব্যবসায়িক মাস্টার স্ট্রোক। চলুন এবার এই পুরো গল্পের মূল শিক্ষা আর একটা ভালো কৌশলের দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে আলোচনা করে আজকের এই বিশ্লেষণটা শেষ করি। এই গল্পটা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, একটা পরিষ্কার দীর্ঘমেয়াদী লক্ষ্য আর সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারের দৃঢ় সমর্থন থাকলে একটা দেশ কিভাবে পুরো একটা গ্লোবাল ইন্ডাস্ট্রির গতিপথই বদলে দিতে পারে।
সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একজন নেতার একার ভাবনা কি সত্যি একটা দেশের ভাগ্য আমূল বদলে দিতে পারে? এই পরিবর্তনের গল্পটা কিন্তু আমাদের নেতৃত্ব আর জাতীয় কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।